আমরা খবর নিয়ে নয় ছয় করি না, নতুন ভাবনায় চলার পথে সময়ের সাথে মানুষের পাশে ফলাফল। মানুষের সাথে হল্লাবল, মানুষের পাশে হল্লাবল, হল্লাবল, হল্লাবল। নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, নিরপেক্ষতার দীক্ষা, নির্ভীকতার শিক্ষা, মানুষের ভালোবাসা নিয়ে পথ চলে হল্লাবল, 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 হল্লাবল। নমস্কার, হল্লাবলে স্বাগত। সঙ্গে আমি সুস্মিতা। বিস্তারিত সংবাদে যাব, তার আগে শিরোনাম। লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক, ক্রান্তিকারে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা ও অন্য 4 জনের বিরুদ্ধে বহু কোটি টাকা আত্মসাতের অভিযোগ 3 মাসের মধ্যে টাকা ফেরতের নির্দেশ দিল উচ্চ আদালত। আত্মহত্যা প্ররোচনার অভিযোগে রাজ্য পুলিশকে হাইকোর্টের নোটিশে 3 সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দিল মাননীয় উচ্চ আদালত। বছর পর পুলিশে ধরা পড়ল গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত এক ধর্ষক। গণধর্ষণের ঘটনাটি ঘটেছিল আমবাসা থানা এলাকায়। চাকরি সুনিশ্চয়তার দাবিতে 10,323 শিক্ষকদের একদিনের গণ অবস্থান আন্দোলন সংগঠিত। গড়মুড়ার ইকো পার্কের কাছে বোলেরো ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 1, আহত 9। এখন সংবাদ বিস্তারিত। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম তথা প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা সহ অন্য 5 জনের বিরুদ্ধে 3 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল। এই মামলায় মাননীয় হাইকোর্ট 3 মাসের মধ্যে তাদেরকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই মামলার রায় সম্পর্কে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী প্রশান্ত কুমার পাল আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন এবং ওনার কাছ থেকে আমরা শুনব। কিছুদিন আগে আমরা শুনেছি 16 তারিখে একটা জাজমেন্ট হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি। 16 জানুয়ারি একটা জাজমেন্ট হয়েছে এক্স ভিসি অরুণোদয় সাহার বিরুদ্ধে। ওটা কি একটু যদি আপনি একটু বলুন আমাদের। সেটা হলো আমাদের এক্স ভাইস চ্যান্সেলর প্রফেসর অরুণোদয় সাহা, উনি একটা মামলা করেছেন রিট পিটিশন প্রথম। সেটা করেছেন একটা আমাদের রেজিস্ট্রার সাহেব, আগে ওএসডি ওএস অধিকারী ছিলেন, উনি একটা নোটিশ দিয়েছেন 30 জুন 2017।
এটাতে বলা হয়েছে যে উনি অ্যাক্সেস পেমেন্ট অনেক টাকা নিয়ে গেছেন এমন 6 জন, আর তার মধ্যে ওনার মিসেসও আছে। ওনার মিসেসের নাম হলো লিড ডক্টর মঞ্জুরি চৌধুরী। এটাকে চ্যালেঞ্জ করে উনি একটা রিট পিটিশন করেছেন। এই রিট পিটিশন গত 7/5/2018 তারিখে অজয় রাস্তাগি অনারেবল চিফ জাস্টিস উনি এই ওনার পিটিশনটা রিজেক্ট করেছেন। করার পরে উনি রিট এপিল এসছেন এবং রিট এপিলে মাননীয় চিফ জাস্টিস সঞ্জয় কোরাল এবং মাননীয় জাস্টিস অরিন্দম লোধ গত 16/1/2019 তারিখে ওনাদের জাজমেন্টে বলেছেন যে লালের সিঙ্গেল জাজ যে অর্ডারটি দিয়েছেন এটা সঠিক। তার মধ্যে কিছু অবজারভেশন দিয়েছেন। অবজারভেশনটা হলো যে উনি যদি সিপিএফ থেকে যদি জিপিএফ কনভার্ট হয় সেটার জন্য উনি ইউজিসির কাছে একটা পিটিশন করবেন রিপ্রেজেন্টেশন, যেটা 4 উইক্সের মধ্যে। 4 উইক্স কমপ্লিট হলে পরে 3 মাসের মধ্যে সেটা ইউজিসি ডিসিশন নেবে ওনারটা কনভার্ট হবে কি হবে না। সেই মোতাবেকে 3 মাসের জন্য যে 30 জুন 2017 যে অর্ডারটা দিয়েছিল রেজিস্ট্রেশন, এটা আপাতত স্টে আছে 3 মাসের জন্য। এবং সেটার মধ্যে টাকা ইনভলভ ছিল ওনার এবং ওনার মিসেস প্রায় লেস দেন 1 crore, আর বাকি 4 জন এটাও নট লেস দেন 2 lakhs, দ্যাট ইজ 2 crores। therefore in total 3 কোটি টাকা ত্রিপুরা ইউনিভার্সিটি বেঁচে গেল। অ্যাক্সেস পেমেন্ট ওরা নিয়ে গেছিল। সেন্ট্রাল ইউনিভার্সিটি হওয়ার পরে ওনারা অপশনে ওনারা না দিয়ে ওনারা জিপিএফ করে কেড়ে নিয়েছেন। অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্টের সিপিএফ স্কিমটা হবে সিপিএফ এবং এটার মধ্যে আমাদের অনুযায়ী স্যার নিজের যে নোট, সেই যে অফিস নোট, সেই অফিস নোটে যে ওনার নিজের সই আছে, উনি নিজে সই উনি বলছেন আমি জিপিএফ থেকে আমি টাকা করবো। এই যে জিপিএফ ওনার নোটে সই আছে সেটা ওনার নিজের সই 3/1/2012 অফিসিয়াল নোটের মধ্যে ওনার আছে। সেই কারণে আমাদের অনারেবল ডিভিশন বেঞ্চ জাজমেন্টটা ইউনিভার্সিটির পক্ষে গেছেন এবং 3 কোটি টাকা প্রায় 3 কোটি টাকা মতো বাঁচিয়ে দিলেন ইউনিভার্সিটিকে। তাহলে মানে কি 3 কোটি টাকা এখন অরুণেন্দ্র সাহেব এবং বাকি 4 জনকে দিতে হবে না? 5 জন দিতে হবে, তাদের থেকে রিকভারি হবে আপনার 3 মান্থস। এবং একটা অবজারভেশন দিয়েছে যে ইউজিসি কাছে তোমরা প্রেয়ার করো, যদি ইউজিসি কে যদি তোমরা যদি এক্সপ্লেনিং হিজ কেস as to how he is entitled for the benefit under the GPF scheme, যদি জিপিএফ স্কিমে যদি এটা যদি এক্সপ্লেন করে যদি ওরা স্যাটিসফাইড হয় তাহলে সেটা আর দিতে হবে না। যদি স্যাটিসফাইড না হয় তাহলে তো দিতেই হবে। 3 কোটি টাকা বাড়তি তারা ওনারা নিয়ে গেছে, এটা এখন রিকভারি করতে বলা হয়েছে। এটা রিকভারি নোটিশ দিয়েছিল। আলিয়া যে রেজিস্ট্রার ছিলেন ওঙ্কার সাধন অধিকারী, উনি নোটিশটা দিয়েছিলেন 30 জুন 2017। এখন আমরা সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে সরাসরি জেনে নেব আইনজীবী প্রশান্ত কুমার পালের কাছ থেকে। নমস্কার প্রশান্ত বাবু। নমস্কার। হ্যাঁ, হল্লা বলে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাঁ প্রশান্ত বাবু, আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে একটি মামলা লড়েছেন। মামলাটি প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা ও অন্যান্যদের বিরুদ্ধে। এই মামলায় তাদের বিরুদ্ধে কি অভিযোগ ছিল, মাননীয় হাইকোর্ট কি রায় দিয়েছেন, তা বিস্তারিত জানতে চাইবো আপনার কাছ থেকে। সেটা হলো আমাদের এইজি সেন্ট্রাল ওরা একটা অডিট করতে এসেছিল 2012 সালে। হ্যালো 2014 সালে ওরা হ্যালো হ্যাঁ, সেই অডিটে বলেছে যে ওরা সিপিএফ থেকে জিপিএফ কিভাবে কনভার্ট করেছে সেটা ইনলিগ্যাল। ওদেরকে অ্যাক্সেস পেমেন্ট করা হয়েছে, সেটা রিকভারি করতে হবে। তখন আমাদের যে রেজিস্ট্রার ছিলেন ওঙ্কার সদন অধিকারী, উনি দলে একটা চিঠি দিয়েছেন ওরা 30 জুন 2017-তে দিয়ে বলছে আপনারা অ্যাক্সেস পেমেন্ট করেছেন। কারণ তখনকার যে প্রাক্তন ছিলেন চ্যান্সেলর, উনি নিজের নোটেই সই করেছেন 3/1/2012 সালে। সেটাতে বলেছেন যে উনি সিপিএফ থেকে জিপিএফ কনভার্ট করেছেন, যে কারণে সিপিএফটা হবে সেন্ট্রাল গভর্নমেন্টের আর জিপিএফ হয় স্টেট গভর্নমেন্টের। আর সেই কারণে অ্যাক্সেস পেমেন্ট করা হয়েছে এবং উনি এবং ওনার স্ত্রী ওনাদের প্রায় লেস দেন 1 crore। এই নোটিশটা উনি পেয়েছেন, পাওয়ার পরে উনি রিট পিটিশন দাখিল করেছেন। তখন সেই মামলা শুনানি হয়েছে 17/5/2018
তারপর সেটাতে আমাদের অনারেবল চিফ জাস্টিস সিঙ্গেল বেঞ্চ অজয় রাস্তগি এই রিট পিটিশনটা দাখিল করে আর রিজেক্ট করে দিয়েছেন, ডিসমিস করে বলেছেন যে ত্রিপুরা ইউনিভার্সিটি রিকভারি করার অধিকার আছে। সেটার এগেনস্টে ওনারা এসছেন ডিভিশন বেঞ্চ। সেদিন আমাদের 16/1/2019 সেই মামলাটা শোনানো হয় আমাদের অনারেবল চিফ জাস্টিস করাল এবং আমাদের অনারেবল জাস্টিস অরিন্দম লোধ সেই বেঞ্চে সেই জাজমেন্টটা দিয়েছেন এবং বলেছেন যে সিঙ্গেল বেঞ্চ যে জাজমেন্টটা দিয়েছে সেটা আপেল এবং একটা অবজারভেশন দিয়েছেন, যেহেতু উনি যেহেতু চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর, অবজারভেশনটা এই যে দিয়েছেন যে উনি 4 সপ্তাহের মধ্যে ইউজিসি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে যেন উনি একটা রিপ্রেজেন্টেশন দেন যে উনি কিভাবে সিপিএফ থেকে জিপিএফ এ কনভার্ট করেছেন, সেইটা উনি রিপ্রেজেন্টেশন দেবেন। দেওয়ার পরে 3 মাসের মধ্যেই সেটা ডিসপোজাল করতে হবে, সেই ধরনের একটা সাধারণ একটা অবজারভেশন দিয়েছে। এবং সেই মামলাতে প্রায় 3 কোটি টাকার মতো ওভারডন করেছেন আমাদের এক্স প্রফেসর অরুণোদয় শাহ এবং ওনার মিসেস মিলে প্রায় লেস দেন 1 crore, আর আরো 4 জন আছেন প্রফেসর, ওনাদের প্রায় নিয়ার অ্যাবাউট 2 লাখ, টোটাল 3 কোটি টাকা এক্সেস পেমেন্ট করা হয়ে গেছে। কারণ কি একমাত্র করা হয়েছে এই কারণে, কারণ ওনার নিজস্ব যখন উনি বিসি ছিলেন ওনার নিজের নোটেই দিয়েছেন উনি সিপিএফ থেকে জিপিএফ এ কনভার্ট করার জন্য। অটোমেটিক এমপ্লয়ার কি বলবেন, রেজিস্ট্রার কি বলবেন, যেহেতু বিসি হেড অফ দ্য ইনস্টিটিউশন, সেই নোটটা ছিল 3/1/2012। সেটা আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষে জয় এবং 3 কোটি টাকা আমাদের সেই হয়েছে, সেই টাকাটা আবার ফেরত পেতে চলছে কি। ঠিক আছে, আর কিছু বলার আছে? না, ধন্যবাদ প্রশান্ত বাবু আপনাকে। একটি অল্টো গাড়িকে ধাওয়া করে প্রচুর বিলিতি মদ উদ্ধার করেছে কাঞ্চনপুর থানার পুলিশ। এই অভিযানের নেতৃত্ব দেন কাঞ্চনপুর থানার ওসি পরিতোষ দাস। আটককৃত TR 050414 নম্বরের অল্টো গাড়িটি কাঞ্চনপুরের জনিক পিনাক নাথের বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে মদ ব্যবসায়ী পিনাক নাথের এর আগে প্রায় 50 বার পুলিশের হাতে ধরা পড়েন। প্রতিবারই মদ ব্যবসা ছেড়ে দেবেন বলে মুচে লেখা দিয়ে ছাড়া পেয়েছিলেন, কিন্তু কিছুদিন বাদে মদ ব্যবসা শুরু করেন এই পিনাকনাথ। সালের দুর্গা পুজোয় সার্জিক্যাল স্ট্রাইক থিম হিসেবে বেছে নিয়েছিল পশ্চিম জয়নগরের দশমীঘাট সংলগ্ন মহাবীর ক্লাব। এই থিমকে সুন্দরভাবে ফুটিয়ে তুলে দর্শকদের মন জয় করেছিল এই ক্লাবটি। এরই বিকৃতি স্বরূপ মহাবীর ক্লাবকে 2018 সালের অন্যতম সেরা শারদ সম্মানে সম্মানিত করেছে কলকাতার ফিল্ম নির্মাতা সংস্থা SD ক্রিয়েশন। গত ডিসেম্বর মাসে কলকাতায় এই সংস্থার শারদ সম্মান প্রদান অনুষ্ঠান হয়। রবিবার কর্তৃপক্ষ মহাবীর ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ক্লাব কর্তৃপক্ষের হাতে এই শারদ সম্মান তুলে দেয়। এদিন SD ক্রিয়েশনের পক্ষে রাকেশ দাস জানান, মহাবীর ক্লাব সার্জিক্যাল স্ট্রাইক থিমটি সর্বাঙ্গীন সুন্দরভাবে তুলে ধরতে পেরেছিল, পাশাপাশি পুজোর সামাজিক কর্মসূচিও গ্রহণ করেছিল এই ক্লাবটি। কিছু কথা বলবো যে মহাবীর ক্লাবের যে থিমটা ছিল সার্জিক্যাল স্ট্রাইকের উপর অলরেডি একটা মুভি রিলিজ হয়েছে যে यूआरआई সার্জিক্যাল স্ট্রাইক ऐसा कुछ মুভি নিকলা है। তো আমি বলবো যে তাদের পরিকল্পনা খুবই সুন্দর ছিল, খুবই ভালো ছিল। আমাদের বিচারক মন্ডলীতে যারা ছিলেন ওনারা খুব সুন্দরভাবে বিচার পর্বটা শেষ করেছেন এবং আমরা দেখতে পেয়েছি যে ত্রিপুরার মানুষের যে উৎসাহ এবং এই পুজোকে কেন্দ্র করে নানা সামাজিক কর্মকাণ্ড এবং নানান কিছু কর্মসূচি এই ক্লাবগুলি করে থাকে, তার মধ্যে মহাবীর ক্লাব একটি অন্যতম। সাত রামনগর ব্লক কংগ্রেস কমিটির পুনর্গঠন করার লক্ষ্যে রবিবার সন্ধ্যায় কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সদর জেলা কংগ্রেস সভাপতি নারায়ণ দত্ত, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি পূজন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। এই বৈঠক প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি পূজন বিশ্বাস জানান, প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে সাত রামনগর ব্লক কংগ্রেস কমিটির পুনর্গঠন ছাড়াও প্রতিটি বুথ কমিটিও গঠন করা হবে। তিনি জানান, গত 10 মাস আগে যারা দল ছেড়েছিলেন তাদের অনেকে আবার দলে ফিরে এসেছেন। এই কারণে বুথ ও ব্লক কমিটির পুনর্গঠন করা প্রয়োজন হয়ে পড়েছে, তাই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজকে
প্রদেশ কংগ্রেসের নির্দেশে ৭ রামনগর ব্লক কংগ্রেস কমিটি সম্পূর্ণ গঠন করার জন্য এবং আমাদের মোটামুটি ব্লক কংগ্রেস কমিটি তো গঠন করা হয়েছিল, কিন্তু বুথ কমিটি কিছু বাকি রয়েছিল। পূর্বে যেগুলো করা হয়েছিল প্রত্যেকটি বুথ করে আমাদের কমিটি জমা দেওয়া হয়েছিল ইলেকশনের পূর্বে, কিন্তু ইলেকশনের পরে অনেক কিছু যেহেতু চেঞ্জ হয়েছে, অনেকে যারা গেছে বিজেপিতে সেই সঙ্গে আরও অনেক লোক আবার কংগ্রেসের মধ্যে এসে যোগদান করেছেন। তো সবাইকে যারা এখন কংগ্রেসের জন্য কাজ করতে চান, পুরান এবং পুরনো যারা কর্মী, নতুন যারা কর্মী, আমিও একজন নিজে কর্মী হিসেবে কাজ করছি কংগ্রেস পার্টির জন্য, তো সবাই সাথে সবার সম্মতি নিয়ে প্রত্যেকটা বুথ কমিটি গঠন করা হবে। গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত এক ধর্ষককে ২৬ বছর পর গ্রেফতার করল পুলিশ। ঘটনার পর থেকে আত্মগোপন করে সে, কিন্তু শেষ রক্ষা হয়নি। ধর্মনগরের দেওয়ানপাশা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আমবাসা থানার পুলিশ। ঘটনা 1993 সালের কুলাই এলাকার 15 বছর বয়সী এক কিশোরীকে নির্জন পথ থেকে জঙ্গলে তুলে নিয়ে যায় আমবাসা থানাধীন কমলাছড়ার জোনা 5 দুর্বৃত্ত। ওই জঙ্গলে দুর্বৃত্তরা একে একে ধর্ষণ করে কিশোরীকে। ঘটনার পর 5 জনেরই নামধাম জানিয়ে মামলা করা হয় আমবাসা থানায়, কিন্তু পুলিশের গ্রেফতার এড়াতে অভিযুক্তরা বহিরাজ্যে গা ঢাকা দেয়। ঘটনার বেশ কয়েক বছর পরে মূল অভিযুক্ত রতন দেবনাথ প্রকৃত পরিচয় গোপন করে ধর্মনগরের দেওয়ানপাশা গ্রামে বসবাস করতে শুরু করে। ওই গ্রামে সে নিজেকে অমর দেবনাথ নামে পরিচয় দেয়। শুধু তাই নয়, অমর দেবনাথ নাম দিয়ে বিভিন্ন সরকারি কাগজপত্র বের করে নেয় সে। ঘটনার ২৬ বছর পর গোপন সূত্রে পুলিশ জানতে পারে গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত রতন দেবনাথ প্রকৃত পরিচয় গোপন রেখে ধর্মনগরের দেওয়ানপাশা গ্রামে বসবাস করছে। শনিবার আমবাসা থানার ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনী ধর্মনগরে হানা দিয়ে রতন দেবনাথকে গ্রেফতার করে নিয়ে আসে। তাকে শনাক্ত করতে মামলার সাক্ষীরা পুলিশকে সাহায্য করে। তাছাড়া আমাদের কাছে একটা অনেক পুরনো 1993 এর একটা গ্যাং রেপের কেস ছিল। সেটার যে প্রাইম অ্যাকিউজ ছিল রতন দেবনাথ, সে গত 26 বছর ধরে অ্যাবসকন্ডিং ছিল কেস হওয়ার পর থেকেই। তো আমরা একটা ইনফরমেশন পাই যে সে ধর্মনগরের দেওয়ানপাশা এলাকায় একটা জায়গাতে কাজ করে। সেই ইনফরমেশন মোতাবেক গতকালকে আমরা তাকে ধর্মনগর গিয়ে সেখান থেকে ডিটেইন করে নিয়ে এসেছি এবং ধর্মনগরে সে তার অন্য নাম দিয়ে কাগজপত্র বের করেছিল। উইটনেস আইডেন্টিফিকেশন করেছে তাকে। আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে তার ডিসক্লোজার স্টেটমেন্ট করেছি এবং সে স্বীকার করেছে। 26 বছর পরেও আমরা ক্রাইম এগেইনস্ট ওমেনের ব্যাপারে মহিলাদের ন্যায় বিচার দিতে সক্ষম হয়েছে। অভিযুক্ত ওই ধর্ষক প্রকৃত পরিচয় স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে তার স্বীকারোক্তিও নিয়েছে পুলিশ। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। যাত্রীবাহী বাস আর বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং 9 জন আহত হয়েছেন। রবিবার বিকেলে বড়মুড়া ইকো পার্কের কাছে জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম শোভাচরণ ত্রিপুরা। নিহতের বাড়ি কৈলাসহর বলে জানা গেছে। আবারও জাতীয় সড়কের বড়মুড়া এলাকায় যান সন্ত্রাসে বলি হলেন একজন। এই ঘটনায় আহত হয়েছেন 9 জন। ঘটনাটি ঘটে রবিবার বিকেল 3টা নাগাদ বড়মুড়া পাহাড়ের ইকো পার্কের কাছে। ঘটনার বিবরণে জানা গেছে, এদিন তেলিয়ামুড়া থেকে TR 011443 নম্বরের যাত্রীবাহী একটি বাস আগরতলায় যাচ্ছিল। অন্যদিকে আগরতলা থেকে TR 021949 নম্বরের বোলেরো পিকআপ ভ্যান মাল বোঝাই হয়ে তেলিয়ামুড়ার দিকে যাচ্ছিল। ইকো পার্ক সংলগ্ন এলাকায় দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় বোলেরো পিকআপ ভ্যানের চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহতের নাম শোভাচরণ ত্রিপুরা বলে জানা গেছে। এদিন এই দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, ইকো পার্কের সামনের টার্নিং এ দ্রুত গতিতে বাঁক নিতে গিয়ে বোলেরো গাড়িটি ধাক্কা মারে বাসটিকে। এর ফলে এই দুর্ঘটনা ঘটে। আগরতলার দিকে আর এই আগরতলার দিকে মনে হয় ডালার গাড়িটা আইতেছে, বুলেরো গাড়িটা এটা বাড়ি মারছে। জায়গা স্পট আছে না, এখানেই আছে না। ব্যাপারে যে আমরা তো প্যাসেঞ্জার লয়ে যাচ্ছি এদিকে, ওই তো বাস 1444 ডাইরেক্ট যাইতেছি আপনার হ্যাঁ করে বড় বড় টার্নিং লিয়ে পুরো লুট লিয়া ডাইরেক্ট গাড়ি ঢুকাই দিচ্ছে। দেখি তেলে আমরা থেকে আগরতলা যাওয়ার পথে। হ্যাঁ, আগরতলা যাওয়ার পথে। কোন জায়গাতে ঘটনাটা? এই যে এই পার্কের রাস্তা
আচ্ছা উনি কি মারা গেছে কেউ? যে সে কি ড্রাইভার না আউটলুক এটা বুঝি না, গাড়ির মধ্যে ছিল, সে মারা গেছে। কোন গাড়ি? ওই যে বলুনটা। এই ঘটনায় আহত হয়েছেন 9 জন বাস যাত্রী। তাদের তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় 7 জনকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উল্লেখ্য, এই নিয়ে গত 5 দিনে দ্বিতীয়বার জাতীয় সড়কের বড়মুড়া এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটল। এই দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। চাকরির সুনিশ্চয়তার দাবিতে একদিনের গণ অবস্থান আন্দোলন সংগঠিত করল অল ত্রিপুরা সরকারি 10,323 অ্যাডহক পে শিক্ষক কর্মচারী সংগঠন। ওরিয়েন্টে চৌমুহনী এলাকায় এদিন এই গণ অবস্থান আন্দোলন সংগঠিত। ইতিমধ্যে রাজ্যের 10,323 জন শিক্ষকের চাকরির সময়সীমা বৃদ্ধির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাতেও কিন্তু তাদের চাকরির অদূর ভবিষ্যৎ মোটেও নিশ্চিত নয়। এই প্রেক্ষিতে তাদের চাকরির সুনিশ্চয়তার দাবিতে একদিনের গণ অবস্থান আন্দোলন সংগঠিত করল অল ত্রিপুরা সরকারি 10,323 অ্যাডহক পে শিক্ষক কর্মচারী সংগঠন। ওরিয়েন্টে চৌমুহনী এলাকায় এদিন এই গণ অবস্থান আন্দোলন সংগঠিত করা হয়। আর এই গণ অবস্থানের একটাই দাবি বলে জানালেন সংশ্লিষ্ট শিক্ষক নেতা বিমল সাহা। সুরক্ষা করতে হবে, তাই আমরা এই আজকের গণঅবস্থানের মাধ্যমে একদিনের গণঅবস্থান নিয়েছি, যাতে আমাদের ভবিষ্যৎ সরকার সুনিশ্চিত করে। এই দাবিতে আমরা একটা দাবি নিয়েই আমরা আজকে গণঅবস্থান আয়োজন করেছি। এই গণঅবস্থান কতক্ষণটা? এই গণটা আমরা একদিনের গণঅবস্থান। দাবিগুলো কি আপনাদের? দাবি একটাই দাবি, আমাদের চাকরি সুনিশ্চিত করতে হবে। এদিন সকাল থেকে এই গণ অবস্থান শুরু হয়ে তা বিকেল পর্যন্ত চলে। এই গণ অবস্থান আন্দোলনে সংশ্লিষ্ট শিক্ষকরা তাদের চাকরির সুনিশ্চয়তার দাবিতে স্লোগানে সরব ছিলেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। রবিবার তুলসীবতী বালিকা বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় এনসিইআরটি কারিকুলাম ইন্ট্রোডাকশন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত। ত্রিপুরা গভর্নমেন্ট এডুকেশনাল অফিসার্স অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই সেমিনারের আয়োজক। রাজ্যে চলতি শিক্ষাবর্ষে বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় এনসিইআরটি সিলেবাস চালু হচ্ছে। ইতিমধ্যে তা চালুর কাজকর্ম শুরু হয়ে গেছে। এরই মাঝে রবিবার তুলসীবতী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল শিক্ষা ব্যবস্থায় এনসিইআরটি কারিকুলাম ইন্ট্রোডাকশন শীর্ষক সেমিনার। বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ও আয়োজক কর্তৃপক্ষের বিশিষ্টরা উপস্থিত ছিলেন। সেমিনারে নিজ ভাষণে এনসিইআরটি বিষয়টিকে পড়ুয়াদের মতো করে বোঝানোর পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। যেমন ওই প্রকল্প ফলো করছে না, আমি একটা প্রোগ্রামে আছি তো আসুন বুঝি তো, তাহলে খুব ভালো বুঝতে হবে, নিজেরা ক্লিয়ার করতে হবে। আমি কিন্তু যখন বুঝতে যাই একদম ছাত্র মতো বুঝি, আমি সবটা বুঝি, এই কথা মনলেই বলছে ছাত্র মতো বুঝতে হবে। ক্যারিকুলাম আমার ইচ্ছায় ত্রিপুরা মধ্য শিক্ষা পরিষদ গ্রহণ করেনি, গ্রহণ করছে না। তবে দেশের 25টা রাজ্য এটাকে গ্রহণ করছে। ত্রিপুরা গভর্নমেন্ট এডুকেশনাল অফিসার্স অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যৌথভাবে এই সেমিনারের আয়োজন করেছে। কার্যত ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহ নিয়ে দর্শক আসনে উপস্থিত বিশেষ করে শিক্ষক শিক্ষিকারা এই সেমিনারে আলোচিত বক্তব্য শুনলেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল। চোরের উপদ্রবে অতিষ্ঠ রাজধানীর জনজীবন। রাধি বিরুতে তো বটে, সম্প্রতি দিন দুপুরেও চুরি ছিনতাইবাজির ঘটনা। সম্প্রতি জলের মিটার চুরি করতে গিয়ে সুপারিবাগান এলাকায় দিন দুপুরে ধরা পড়ল এক চোর। রাজধানীর পশ্চিম থানাধীন সুপারিবাগান এলাকার বাসিন্দা জিতেন্দ্র দেববর্মা বাড়ির সামনে 2 বালককে ফিসফাস করতে দেখে সন্দেহ হয় তার। ঠিক ওই সময় তিনি লক্ষ্য করেন বাড়ির সামনের জলের মিটারটি উধাও। 2 বালককে জিজ্ঞেস করতে গেলে দৌড়ে পালাতে থাকে তারা। জিতেন্দ্র বাবু চোর চোর বলে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এক বালককে আটক করতে সক্ষম হয়। তার ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 4টি জলের মিটার, সঙ্গে মিটারের সঙ্গে সংযুক্ত থাকা জলের পাইপও। তাকে উত্তম মধ্যম দিয়ে খবর দেওয়া হয় পশ্চিম থানায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযুক্ত 2 চোরকে থানায় নিয়ে যায়।
ঘটনাটা আমি যখন গেট থেকে বাইরে আর কি তখন তারা দুজন কিজন কথা কইতেছে তখন ঠিক আমি আমার মিটার মিটার দেখার পরে দেখি যে আমার মিটারটা নাই তারা দুজন থেকে চোর বাগাইছে আর কি কি চুরি করবো এই জলের মেশিনটা মিটার বক্সটা কয়টা পাইছেন তার ব্যাগে 4টা পাইছি আপনার বাড়িটা চুরি করছে হ্যাঁ আমি ওইখান থেকে দৌড়ে নিয়ে উঠছি শুভ আমরা দৌড়ে নিয়েছি এই জায়গাটার নাম সুপারি বাগান দিকে এরকম হয় হ্যাঁ কয়েকটা চুরি দিতেছে অনেকটা চুরি দিতেছে প্রচুর চুরি হয়েছে প্রচুর আগে কোনোদিন কি দেখছেন না আগে কোনো সময় দেখছি না সম্প্রতি রাজধানীর সুপারি বাগান সহ বিভিন্ন এলাকা থেকে জলের মিটার চুরির হিড়িক পড়েছে। চিত্তরঞ্জন এলাকায় জড়িত থাপ্পলদারদের কাছে চুরি যাওয়া সামগ্রী বিক্রি করা হয় বলে জানতে পেরেছে পুলিশ। রাধানগর এলাকাতেও চক্রের জায় রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল। আবারও গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। রবিবার ধর্মনগর থেকে আসা W06G4498 নম্বরের একটি টাটা সাফারি গাড়ি থেকে 15 প্যাকেট মোট 38 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এই অভিযানে নেতৃত্ব দেন আমবাসা মহকুমার পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত ও আমবাসা থানার ওসি হিমাদ্রি সরকার। এই সংবাদ জানিয়ে আমবাসা থানার ওসি হিমাদ্রি সরকার জানান, গাড়িটিকে থামাতে বলা হলে চালক না থামিয়ে পালিয়ে যায়। পরে ধাওয়া করে জগন্নাথ বাড়ির সুরেন্দ্র রিয়াং পাড়াতে আটক করে তল্লাশি চালিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়। এই ক্ষেত্রে শিবা রায় ও মাইজুল আলী নামে 2 ব্যক্তিকে আটক করেছে। ওসি জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় 1,14,000 টাকা। সকালবেলা আনুমানিক 10টার সময় আমার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আসে যে ওয়েস্ট বেঙ্গল নাম্বার একটা 4498 ওয়েস্ট বেঙ্গল নাম্বারের একটা টাটা সাফারি গাড়ি, সেটাতে করে কন্ট্রাব্যান্ড গুডস আগরতলার দিক থেকে হাইওয়ে ধরে আমবাসা দিকে আসছে। তো সেই অনুসারে আমরা রাস্তায় আমবাসা থানা এবং ট্রাফিক পুলিশ মিলে আমরা চেকিংয়ে বসি। আমবাসাতে ডেলিভারিতে গাড়িটাকে সাইন দেওয়ার পর গাড়িটা ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করে টুয়ার্ডস গঙ্গানগর রুটের দিকে চলে যায়। তারপর সেই গাড়িটার পেছনে আমরা ধাওয়া করি এবং 1.5 মাইল যাওয়ার পর একটা ইট সোলিং একটা ফাঁড়ি রাস্তা ধরে গাড়িটা একটা গ্রামের ভিতরে ঢুকে যায়। তখন সেই গাড়িটাকে আমরা ডিটেইন করি এবং গাড়িটা থেকে 2জন লোককে আমরা ডিটেইন করেছি এবং গাড়িটা সার্চ করে গাড়িটা থেকে মোট 15টা প্যাকেট গাঁজার প্যাকেট আমরা উদ্ধার করেছি। সার্চ হিসাবে প্রসিডিওর চলছে, বাকি আমরা একটা এনডিপিএস কেস রেজিস্টার করছি তাদের এগেইনস্টে, লিগ্যাল ফর্মালিটিস চলছে এখনো। নিরীহ উপজাতি যুবককে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে রাজ্য আরক্ষা প্রশাসনকে নোটিশ ইস্যু করল উচ্চ আদালত। মাননীয় বিচারপতি অরিন্দম লোধ ওই নোটিশ ইস্যু করে স্বরাষ্ট্র দপ্তরকে 3 সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন। খোয়াইয়ের বাইজলবাড়ি এলাকার বাসিন্দা প্রীতম দেববর্মা তার বাড়িতে পাচারের উদ্দেশ্যে নেশা সামগ্রী মজুত রাখা আছে এমন খবরের ভিত্তিতে গত 20 ডিসেম্বর প্রীতমের বাড়িতে অভিযান চালায় বাইজলবাড়ি ফাঁড়ির পুলিশ। কিন্তু গোটা বাড়িতে তন্ন তন্ন করে তল্লাশি চালিয়েও কিছুই উদ্ধার করা যায়নি। পরে তাকে বাড়ি থেকে তুলে আনা হয় থানায়। এখানে প্রীতমের উপর পুলিশ 3rd ডিগ্রি প্রয়োগ করে বলে অভিযোগ। এরপরও কোনো তথ্য না পাওয়ায় প্রীতমকে থানা থেকেই ছেড়ে দেয় পুলিশ। অভিযোগ, বিনা দোষে মার খাওয়া আর নেশা কারবারি আখ্যায়িত হওয়ার অপমানে আত্মহত্যা করতে বাধ্য হয় প্রীতম। এই ঘটনার পর প্রীতমের বাবা বাইজলবাড়ি ফাঁড়ির ওসি সুকান্ত দেববর্মা এবং আরো 2 পুলিশ কর্মী শ্যামল দেববর্মা ও নীলকমল দেববর্মার বিরুদ্ধে তার ছেলেকে আত্মহত্যায় প্ররোচিত করার মামলা দায়ের করতে যান, কিন্তু পুলিশ তার অভিযোগপত্র গ্রহণ করেনি। ফলে বাধ্য হয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। ঘটনা বিস্তারিত জানিয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন প্রীতম দেববর্মার পিতা। ওই রিট পিটিশনের শুনানি শেষে হাইকোর্টের মাননীয় বিচারপতি অরিন্দম লোধ রাজ্য পুলিশকে নোটিশ ইস্যু করেন। 3 সপ্তাহের মধ্যে ওই নোটিশের জবাব দেওয়ার জন্য নির্দেশ দেয় মাননীয় উচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল। মাথায় দুর্বৃত্তদের পুরানো বাজিতে নিহত দুর্জয়নগর
স্থিত শোকো গৌড়ের বাড়ি সফরে গেলেন বিরোধী দলনেতা মানিক সরকার। মানিক দে পবিত্রকর শঙ্করপ্রসাদ দত্ত নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস। দেওয়ালির রাতে একদল দুর্বৃত্ত নৃশংসতার পরিচয় দিয়ে দুর্জয়নগরের বাসিন্দা শুকু গৌড়ের মাথায় বাজি পোড়ানোর ঘটনা আজও রাজ্যবাসী ভুলতে পারেনি। গত শুক্রবার শুকু গৌড়ের মৃত্যু হয়েছে। ঘটনায় গোটা দুর্জয়নগরে বর্তমানে শোকাচ্ছন্ন পরিবেশ। ঘটনায় যে এক বিজেপির দুর্বৃত্ত সরাসরি অভিযুক্ত সে খবর ইতিমধ্যে প্রকাশিত। ঘটনায় চতুর্দিকে ছিছি রব উঠেছে। এর মধ্যে রবিবার সকালে নিহত শুকু গৌড়ের দুর্জয়নগরস্থিত বাড়ি সফরে গেলেন বিরোধী দলনেতা মানিক সরকার, মানিক দে, পবিত্রকর, সাংসদ শঙ্করপ্রসাদ দত্ত, কাউন্সিলর শ্যামল দেব প্রমুখ। সে বাড়িতে গিয়ে সিপিএম দলের প্রতিনিধিরা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আর হত্যাকারীরা যে এই নিহতের পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে নিরাশ্বাস শুনে সে কথাই জানালেন নিহত শুকু গৌড়ের তারার শাস্তি যেমন পুরাপুরি শাস্তি হোক। আমার স্বামী গেছে গা, আর তারারে আমি বাঁচাই রাখিলাম, তারার শাস্তি হোক এটাই চাই আমি। আমার চাপ আছে, চাপ তো প্রথম দিয়ে দিছেই তারা কিছু ডুলকরণের লেগে আমরারে অনেক চাপ দিছে। চাপ দেওয়ার পরেই তো পুরা গ্রামবাসী লইয়া তো চাপ দিছে। এরপরে তো আমার মায়া সই করছে, বিডিবি করছে, চাপ দিছে, পরে ভয় পাইয়া গেছে গা, আমরাও ভয় পাইছি। আমরা তো একলা, আমরা তো আগে পিছিয়ে কেউ নেই, এগুলো গিয়ে এবিডিবিতে সই করছে। আমরা তো এবিডিবি কাগজ ইয়েও দিছে না, কপিও দিতে চাইছে না। পরিদর্শনে গিয়ে নিজ প্রতিক্রিয়ায় এই অসহায় পরিবারটিকে সরকারিভাবে ব্যবস্থা গ্রহণের ব্যাপারে কার্যত রাজ্য সরকারের কাছে আবেদন জানালেন বিরোধী দলনেতা মানিক সরকার। ঘরের ভাড়া দিতে হবে, কি করে চলবে পরিবারটা? আমরা সরকারের কাছে আবেদন করব তারা প্রশাসনিক উদ্যোগ নিয়ে সমস্ত তথ্যাদি সংগ্রহ করে এই পরিবারটা যাতে বেঁচে বর্তে থাকতে পারে তার একটা ব্যবস্থা করা। ভদ্রলোক যিনি মারা গেছেন তিনি সচিবালয়ে কাজ করতেন, কিন্তু সমস্যা হচ্ছে তার যে স্ত্রী তিনি ক্লাস 5 অবধি পড়েছেন। বয়স জিজ্ঞেস করলাম আপনাদের সামনেই 40 বছর অতিক্রম করে গেছে। এখন তো এই নতুন সরকার এসে ডাইং হার্নেসের জন্য যে সিদ্ধান্ত তারা নিলেন, আগের সিদ্ধান্ত মডিফাই করে, তাতে গিয়ে এই পরিবারের এই ভদ্রমহিলা বা তার ছেলে মেয়েদের মধ্যে কেউ কাজকর্ম পেতে পারে কি পারে না, এটা সরকারেরই দেখা উচিত হবে। তবে আমরা অনুরোধ করব ভদ্রমহিলাকে কাজ দিতে পারলে ভালো। যদি সরকারি সহায়তাই নয়, দলীয় তরফেও কিভাবে সহায়তা করা যায় সে ব্যাপারেও আশ্বাস দিলেন বিরোধী দলনেতা। যাই হোক, মাথায় দুর্বৃত্তের পোড়ানো বাজিতে শেষ পর্যন্ত শুকু গৌড়ের মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে আলোড়ন তৈরি হয়েছে। এর জল কোন দিকে গড়ায় তাই এখন লক্ষণীয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হালাবোল। শনিবার ব্রিগেডে এনডিএ বিরোধী মহাজোটের বিশাল সমাবেশ অনুষ্ঠিত, যা বিজেপির দুশ্চিন্তার কারণে পরিণত। এই পরিস্থিতিতে পশ্চিম বাংলার মতো বড় রাজ্যে এই ধরনের সমাবেশে লোক সমাগম করা তেমন কোনো বড় ব্যাপার নয় বলে জানালেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দেশে কার্যত 2019 লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাজনৈতিক দলগুলি এবং নির্বাচন কমিশন তাদের তোড়জোড় শুরু করে দিয়েছে। এরই মাঝে শনিবার তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির নেতৃত্বে ব্রিগেডে এনডিএ বিরোধী মহাজোটের সুবিশাল সমাবেশ অনুষ্ঠিত হল। তাতে ব্রিগেডে এদিন রীতিমতো রাজনৈতিক তারকাহাট বসেছিল। আর এই সমাবেশে যে পরিমাণ লোক সমাগম হয়েছিল তা কিন্তু উল্লেখযোগ্য। আর এই লোক সমাগমটা যে আংশিক হলেও বিজেপির দুশ্চিন্তার কারণ হয়েছে তা কিন্তু অনস্বীকার্য। তবে ব্রিগেডের শনিবার বিরোধী মহাজোটের এই জনসমাবেশে যে পরিমাণ লোক সমাগম হয়েছে তাতে গুরুত্ব দিতে নারাজ ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পশ্চিমবাংলার মতো বড় রাজ্যে এ ধরনের সমাবেশে লোক সমাগম করা তেমন কোনো বড় কথা নয় বলে নিজ প্রতিক্রিয়া জানালেন বিপ্লব কুমার দেব। ब्रिगेड में जनसभा करना वेस्ट बंगाल जैसा बड़ा राज्य है, इनमें लोग इकट्ठा कर लेना बहुत बड़ी बात नहीं है। और मैं ये कहता हूँ राजनीति में सबको सबका विषय रखने का अधिकार है। वो लोग जो लोग आए हैं मैं इनको सम्मान करता हूँ, आदर करता हूँ। अपना विषय जनता के सामने रखे। और हमारा जो नेता है नरेंद्र भाई मोदी के नेतृत्व में हमारे जो एनडीए है, हमारे 24 दल का एनडीए था वो आज 35 दल का है, बड़ा है। और साथ ही साथ
नरेंद्र भाई मोदी जी ने हमारे नेशनल जो राष्ट्रीय परिषद का जब बैठक हुआ उसमें स्पष्ट कर दिया है किस किस इशू में, उसके बाद से पूरे देश के साथ सामने हो गया, देश के जनता वर्सेस इन लोगों का इलेक्शन होगी और वो अच्छा हुआ एक तरह। ये महाभारत का युद्ध है, सत्य और असत्य के सामने जनता तय करेगा कौन जीतेगा और कौन जीतता है। যাই হোক, এই ব্রিগেড সমাবেশে ইস্যুতে কোনো বিতর্কিত মন্তব্য করলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্যদিকে ব্রিগেডে এনডিএ বিরোধী মহাজোটের জনসমাবেশকে কিন্তু রাজনৈতিক মহল যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন এবং এই সমাবেশকে এনডিএ বিরোধী মহাজোটের প্রথম মহড়া বলে আখ্যায়িত করছেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। তেল সংরক্ষণের বার্তা দিয়ে এবারও আগরতলায় সাইকেল র্যালির আয়োজন করল ওএনজিসি। পতাকা নেড়ে র্যালির উদ্বোধন করে নিজেও সাইকেল চালালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এই সাইকেল র্যালিকে ঘিরে সর্বাংশে ব্যাপক সাড়া। প্রতি বছর এমনই দিনে তেল সংরক্ষণের বার্তা দিয়ে সাইকেল র্যালির আয়োজন করে আসছে ওএনজিসি। আগরতলায় এদিন ওএনজিসির ত্রিপুরা এসেট এই সাইকেল র্যালির আয়োজন করেছে। বিবেকানন্দ ময়দান থেকে র্যালি শুরু হয়। পতাকা নেড়ে র্যালির উদ্বোধন করে নিজেও সাইকেল চালালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে বিধায়ক আশিস সাহ, ওএনজিসি অ্যাসেট ম্যানেজার গৌতম কুমার সিংহ রায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিজ ভাষণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, Here this morning, finding the atmosphere very clean and fresh. Today we have all assembled here for a noble cause, to think about something very apt and required for the society, for devising ways of development, but with a focus to devise our future in a sustainable and responsible manner. Happy New Year 2019 to all of you gathered here for showing your desire and call of the বিভিন্ন সামাজিক সংগঠন এবং ওএনজিসির একাংশ কর্মীও এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন। এই সাইকেল র্যালিকে ঘিরে সংশ্লিষ্ট সকল অংশের সাধারণের মধ্যে অভূতপূর্ব সাড়া পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের লোগো প্রকাশিত। একই সাথে ত্রিপুরেশ্বরী টি নামের মোড়কে প্যাকেটজাত চা আনুষ্ঠানিকভাবে বাজারজাত হল। শনিবার লোগোর উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আসলে বিভিন্ন কারণে রাজ্যের চা শিল্প মাথা তুলে দাঁড়াতে ব্যর্থ, তবু আজও রাজ্যের চা বাগানগুলো বেঁচে আছে। এর মধ্যে রাজ্য সরকার রাজ্যের চা শিল্পকে উজ্জীবিত করার প্রয়াস গ্রহণ করেছে। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রথমবারের মতো ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের লোগো প্রকাশ করা হলো। পাশাপাশি ত্রিপুরেশ্বরী টি নামের নতুন মোড়কে প্যাকেটজাত রাজ্যের চা বাজারজাত করার আনুষ্ঠানিকতা হলো। এদিনে লোগো ও ত্রিপুরেশ্বরী টি নামক চায়ের প্যাকেটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সংক্ষিপ্ত অনুষ্ঠানে কর্পোরেশনের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্য কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আর রাজ্যের চা বাংলাদেশে রপ্তানির ব্যাপারে আশার কথা শোনালেন সন্তোষ সাহা। শুধু ত্রিপুরাতে ডোমেস্টিক মার্কেট না, ইন্টারন্যাশনাল মার্কেটেও যাতে ত্রিপুরার চা আমরা পৌঁছে দিতে পারি, সেই কারণে উনি মিনিস্ট্রি অফ কমার্স নিউ দিল্লিকে সুরেশ প্রভুজিকে অনুরোধ করেছেন যাতে করে বাংলাদেশের সঙ্গে আমাদের ত্রিপুরা চা কৈলাস শহরের যে বর্ডার, নজদিক যে বর্ডার, সেখানে শ্রীমঙ্গল করে একটা ইন্টারন্যাশনাল সেখানে একটা অকশন সেন্টার হয়েছে ইতিমধ্যে। আমরা যদি সেটা দুই দেশের মধ্যে আলোচনার মধ্যে আমরা করে যেতে পারি, তাহলে 90,000 কেজি চা ত্রিপুরাতে যেটা উৎপাদন হয়, আমরা 90 লক্ষ কেজি আমরা সেখানে একটা বিশাল বাজার। কার্যত মুখ্যমন্ত্রীর ইচ্ছে এবং নির্দেশেই কিন্তু এই লোগো তৈরি হলো। আর খুব অল্প সময়ের মধ্যে এই লোগো তৈরি করে তা প্রকাশ করার ব্যবস্থা করার উদ্যোক্তাদের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার। 54টা চা বাগান আছে, তার লোগো থাকবে না, এর চাইতে দুঃখদায়ক অধ্যায় কি হতে পারে। তো তার জন্য আমি এই টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ কুমার সাহা আর ওনার সঙ্গে যে মেম্বার্স রয়েছেন এবং ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের যারা অফিসিয়াল অধিকারী রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবো যে কম সময়ের মধ্যে যেটা আমি চাইছিলাম যে একটা লোগো তৈরি হোক, সুন্দর একটা লোগো নির্মলের সঙ্গে অ্যাট্রাকটিভ, মতলব চা খান তো নির্মল দেখে যান, তো দুইটা একসঙ্গে, তো উইথ টি নির্মল, তো ট্যুরিজম এবং টি মানে ডাবল টি,
তো ডাবলটি একসঙ্গে প্রস্তুত করবে একমাত্র ত্রিপুরা। তো আজকে লঘু আর তার সঙ্গে সঙ্গে ত্রিপুরেশ্বরী টি ব্র্যান্ডও চাই। তো সেটা আমার যেটা আছে, আমি তো বলবো আমার ত্রিপুরা রাজ্যের চায় হি সর্বোত্তম চায়। যাই হোক, রাজ্যের চায়ের লোগো হলো, সেই লোগো উন্মোচন হলো, একই সাথে রাজ্যের চায়ের নতুন মোড়কে বাজারজাত হওয়ার ব্যবস্থা হলো। উল্লেখ্য, রাজ্যের স্থানীয় শিল্পী অপরেশ পাল এই লোগোটি তৈরি করেছেন, যা সর্বাংশে প্রশংসিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল। সংবাদ শেষ করার আগে আবারও চোখ রাখবো শিরোনামে। চুক লাগাও চুমুক, আসল লিচুর মজা এবার জমুক। ক্লান্তিকারে দূর, স্বাস্থ্যে ভরপুর, রসে টই টম্বুর, মজাদার স্বাদে ভরা স্বাদ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা ও অন্য 4 জনের বিরুদ্ধে বহু কোটি টাকা আত্মসাতের অভিযোগ 3 মাসের মধ্যে টাকা ফেরতের নির্দেশ দিল উচ্চ আদালত। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রাজ্য পুলিশকে হাইকোর্টের নোটিশে 3 সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দিল মাননীয় উচ্চ আদালত। ছাব্বিশ বছর পর পুলিশে ধরা পড়ল গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত এক ধর্ষক। গণধর্ষণের ঘটনাটি ঘটেছিল আমবাসা থানা এলাকায়। চাকরির সুনিশ্চয়তার দাবিতে 10,323 শিক্ষকদের একদিনের গণ অবস্থান আন্দোলন সংগঠিত। গড়মুড়ার ইকো পার্কের কাছে বোলেরো ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত 1, আহত 9। এখন সংবাদ এই পর্যন্ত। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে হাল্লাবোল। খবরের দুনিয়ায় হল্লাপুর।